বন্ধুরা ৭৫ বছর ধরে কলকাতার পরিচয় হাওড়া ব্রিজ, যা শুধুমাত্র ভারতে নয় পুরো দুনিয়ার কাছে বিখ্যাত। যদি কোনো সিনেমাতে কলকাতার সিন দেখানো হয় তাহলে সেখানে হাওড়া ব্রিজের সিন সবার আগে দেখাবে, সেই ছবি হোক পিকু, গুন্ডে বা অন্য যে কোনো ছবি। এটি একটি এমন ঐতিহাসিক ব্রিজ যা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রমাণ। এই ব্রিজের নাম শুনেই বোঝা যাচ্ছে এই ব্রিজ কলকাতার সাথে হাওড়াকে যুক্ত করেছে। এই জন্য কেউ যদি কলকাতা দর্শন করতে আসে তাহলে সে সবার প্রথমে হাওড়া ব্রিজের দর্শনই করে। আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন যে হাওড়া ব্রিজে এমন কি রয়েছে যে এই ব্রিজটিকে সব দেশের মানুষ দর্শন করতে আসে? কিভাবে বানানো হয়েছিল এই ব্রিজটিকে, কারাই বা বানিয়েছিল এই ব্রিজ, কেন এই ব্রিজ এত বিখ্যাত, কেন এই ব্রিজটিকে দেখে বড় বড় ইঞ্জিনিয়াররাও চিন্তায় পড়ে যায়? আপনারা শুনলে অবাক হবেন, এই হাওড়া ব্রিজটিকে তৈরি করতে কোনো নাট বল্টুর ব্যবহার করা হয়নি, যা একটি অবাক করা বিষয়। এমনকি এই ব্রিজের মাঝে কোনো পিলারও নেই, এটি একটি ঝুলন্ত ব্রিজ। তো বন্ধুরা, আপনারা যদি কলকাতার এই হাওড়া ব্রিজের রহস্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর তার সাথে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন কলকাতার হাওড়ার সাথে যুক্ত এই ব্রিজটি বয়ে চলা হুগলি নদীর ওপর অবস্থিত। আপনাদের বলে রাখি, হুগলি নদীতে আগে কোনো ব্রিজ ছিল না। সাল 1855, হুগলি নদীর দুপারে বসেছে ইংরেজদের বড়সড় ব্যবসা বাণিজ্যের কারবার। নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছে। ব্যবসার কাজে নদীর দুপারে দুই শহর কলকাতা ও হাওড়া। যাতায়াতের জন্য ইংরেজদের একটি সেতুর প্রয়োজন। তারপর ঠিক হয় সেতু নির্মাণের সব দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না, তাই তৈরি করা হয় একটি ট্রাস্ট। তারপর সাল 1871-এ হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ করা হয়। সাল 1874-এ 22 লাখ টাকা খরচ করে হুগলি নদীর ওপর একটি পন্টুন ব্রিজ তৈরি করা হয়েছিল। এই ব্রিজের লম্বা 1828 ফিট আর চওড়া 62 ফিট। এই ব্রিজ খুব শক্তিশালী ছিল না, কিন্তু কোনো রকম কাজ চলতো। মানুষ ব্যবসার কাজে নদীর এই পার থেকে ওই পার যেত। তারপর সাল 1906, যখন হাওড়া স্টেশন তৈরি হয়, এরপর থেকে মানুষের এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত বাড়তে থাকে। অনেক বড় বড় ভারী ভারী মালপত্র যেতে থাকে। কিন্তু এই ব্রিজ তো এত শক্তিশালী ছিল না, তাই যে কোনো সময় কিছু দুর্ঘটনা ঘটতেই পারে। তাই মানুষের যেন কোনো বিপদ না হয়, তাই এই ব্রিজ সরিয়ে এখানে একটি সমান ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নতুন ব্রিজ বানানোর আগেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাই নতুন ব্রিজ বানানোর কাজ থেমে যায়। বিশ্বযুদ্ধ যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত ব্রিজ বানানোর কাজ বন্ধই ছিল। বিশ্বযুদ্ধের পর সাল 1922-এ নিউ হাওড়া ব্রিজের কমিশন গঠন করা হয়। ব্রিজ তৈরি করার জন্য টেন্ডার জারি করা হয়। হাওড়া ব্রিজের এই টেন্ডার আদায় করার জন্য অনেক বড় বড় কোম্পানি চেষ্টা করেছে, কিন্তু ব্রিজ বানানোর টেন্ডার দ্য ব্রেথওয়েট বার্ন অ্যান্ড যেসব কনস্ট্রাকশন কোম্পানিকে টেন্ডার দেওয়ার সাথে সাথে ইংরেজরা এই হাওড়া ব্রিজ বানানোর ওপর কিছু শর্ত দেয়। ব্রিজের নিচে কোনো পিলার হবে না, কারণ ব্রিজের নিচ দিয়ে যাওয়া নৌকা আর জাহাজের যেন কোনো রকম অসুবিধা না হয়। আর এই ব্রিজটি বানাতে কোনো রকম যেন নাট বল্টুর ব্যবহার না করা হয়। এখন ব্রিজের ডিজাইন তো তৈরি করা হয়েছে, আর এই ডিজাইন নিয়ে ইঞ্জিনিয়াররা খুব চিন্তায় পড়ে যায়, কারণ পিলার ছাড়া ব্রিজ বানানো একটি অসম্ভব কাজ। হাওড়া ব্রিজের যেই ডিজাইন তৈরি করা হয়েছিল সেখানে শুধুমাত্র 4টি পিলার দেওয়ার কথা বলা হয়েছে, আর এই পিলার ব্রিজের দুই প্রান্তে লাগানো থাকবে। পুরো হাওড়া ব্রিজ নদীর দুপাশে তৈরি হওয়া 280 ফিট উঁচু দুটো পিলারের উপর দাঁড়িয়ে। ব্রিজের দুটো পিলারের দূরত্ব 1500 ফিট, কিন্তু তবুও হাওড়া ব্রিজ বছরের পর বছর শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে। আর এটাই এই ব্রিজের বিশেষত্ব, যা সবাইকে আকর্ষণ করে। এই ব্রিজ এত মজবুত হওয়ার পেছনে সব থেকে বড় কারণ ব্রিজটি নির্মাণ করতে ব্যবহৃত বেস্ট কোয়ালিটির মেটেরিয়ালস। এই ব্রিজটিকে বানানোর জন্য 26.5 হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের মধ্যে অনেকে মনে করছেন যে সেই সময় কি এত স্টিল একসাথে পাওয়া সম্ভব? তো আপনাদের বলে রাখি, সেই সময় এত স্টিল একসাথে পাওয়া সম্ভব তো ছিল না, কিন্তু এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে দেশের স্টিল বানানোর সব থেকে বড় কোম্পানি টাটা স্টিল। ব্রিজটি নির্মাণের জন্য 23.5 হাজার টন স্টিল যোগান একাই দিয়েছে টাটা স্টিল কোম্পানি। এটা বলা ভুল হবে না যে হাওড়া ব্রিজ যে আজ এত মজবুতভাবে দাঁড়িয়ে আছে তার পেছনে টাটা স্টিলের অনেক বড় ভূমিকা রয়েছে। কারণ টাটা স্টিল যদি আজ এত স্টিল একসাথে না দিত তাহলে আজ হয়তো আমরা হাওড়া ব্রিজ দেখতে পেতাম না।
আপনাদের বলে রাখি, এই ব্রিজ তৈরি করতে যে যে স্টিল প্লেটের ব্যবহার করা হয়েছে তা জোড়ার জন্য কোনো রকম নাট বল্টুর ব্যবহার করা হয়নি। নাট বল্টুর জায়গায় ধাতু দিয়ে তৈরি কাঠির ব্যবহার করা হয়েছে, যাতে ব্রিজটি মজবুত অনেক বেশি হয় আর বছরের পর বছর এইভাবে মজবুতের সাথে দাঁড়িয়ে থাকতে পারে। আপনাদের এটাও জানা দরকার যে হাওড়া ব্রিজটি তৈরি করার পর ব্রিজের ওপর দিয়ে ট্রামও চলাচল করত। হাওড়া ব্রিজ তৈরি করতে প্রায় 2.5 কোটি টাকার খরচ হয়েছিল। ব্রিজটির লম্বা 1528 ফিট আর চওড়া 62 ফিট। তারপর বন্ধুরা, যখন হাওড়া ব্রিজ পুরো তৈরি হলো তখন হাওড়া ব্রিজ দুনিয়ার তৃতীয় সব থেকে লম্বা ব্রিজ। এই ব্রিজ দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসতো। আপনারা কি জানেন বন্ধুরা, হাওড়া ব্রিজের কিছু রহস্য সামনে এসেছে যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা শুনলে চমকে যাবেন যে হাওড়া ব্রিজ দুনিয়ার একমাত্র এমন ব্রিজ যার উদ্বোধন করা হয়নি। এর পেছনের কারণ হলো জাপান 1942 সালে পার্ল হারবারে বোমা বিস্ফোরণ করেছিল। কোনোভাবে যদি জাপান জানতো ভারতে এত বড় লম্বা ব্রিজ তৈরি হয়েছে, তাহলে জাপান হাওড়া ব্রিজ ধ্বংস করার টার্গেট নিতে পারত। তাই হাওড়া ব্রিজ উদ্বোধন করা হয়নি। বন্ধুরা, বলা হয় এই ব্রিজ প্রতিদিন দুপুর 12টা আর রাত 12টায় বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হলো এই ব্রিজ বানানোর ইঞ্জিনিয়াররা জানিয়েছিল এই ব্রিজ যদি কখনো ভেঙে যায় তাহলে 12টার সময় ভেঙে পড়বে, কিন্তু তারা এটা বলেনি যে দিন 12টা নাকি রাত 12টা। তাই দুই বেলাই হাওড়া ব্রিজ বন্ধ করে রাখা হতো। যদিও আজ এই ব্রিজ বন্ধ রাখা হয় না, আগেকার দিনে এই ব্রিজ বন্ধ রাখাই হতো। এই ব্রিজটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ এই ব্রিজের ক্ষতি করতে না পারে। হাওড়া ব্রিজ একটি ঐতিহাসিক ব্রিজ যে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন, বাংলার ভয়াবহ অকাল দুর্যোগ সবকিছুই দেখেছে। বন্ধুরা, আপনারা কি জানেন আমরা আজ যাকে হাওড়া ব্রিজ বলি তার আসল নাম রবীন্দ্র সেতু? কারণ কলকাতার হাওড়াকে যুক্ত করা এই হাওড়া ব্রিজ যখন তৈরি করা হয়েছিল সেই সময় এই ব্রিজের নাম রাখা হয়েছিল নিউ হাওড়া ব্রিজ। কিন্তু 14 জুন 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্র সেতু। এই ব্রিজের নাম তো পাল্টে গেল, কিন্তু মানুষ এই ব্রিজটিকে আজও হাওড়া ব্রিজ বলেই আসছে। বন্ধুরা, এছাড়া হাওড়া ব্রিজকে নিয়ে আরেকটি চমৎকার কথা রয়েছে। এটি হলো হাওড়া ব্রিজের একটি চাবি রয়েছে যা আজ পর্যন্ত ইংরেজরা ভারতকে দেয়নি। এই চাবির কাজ শুনলে আপনারা চমকে যাবেন। মানুষ বলে থাকে বড় বড় সামুদ্রিক জাহাজ যাতায়াতের জন্য এই চাবি দিয়ে হাওড়া ব্রিজকে মাঝ থেকে দুভাগে খোলা যায়। এইসব শুনে আমরা বুঝতে পারছি এই ব্রিজটিকে ইংরেজরা অনেক বুদ্ধি করেই বানিয়েছিল। কিন্তু এই চাবির ব্যাপারটা কতটা সত্যি তা আজ পর্যন্ত পরিষ্কার হয়নি। কিন্তু বন্ধুরা, ব্রিজটি আজ দুর্বল হয়ে যাচ্ছে, কারণ ইঞ্জিনিয়াররা বলছে ব্রিজের দুপাশের পিলার ক্ষয়ে যাচ্ছে। একদিকে 26,000 টন স্টিল দিয়ে বানানো ব্রিজটিতে প্রতিদিন 1 লাখেরও বেশি গাড়ি যাতায়াত করা ব্রিজটির ক্ষতি করছে পান। কলকাতার মানুষ পান খেতে ভালোবাসে। রোজ এই ব্রিজের ওপর লক্ষ লক্ষ মানুষ পান চিবাতে চিবাতে যায় আর এই ব্রিজের ওপর পানের পিক ফেলে। এর থেকে শুধুমাত্র ব্রিজ নোংরাই হয় না, তার সাথে ব্রিজটি ক্ষয়ে যাচ্ছে। কারণ পানের পিকে থাকে এমন একটি উপাদান যা শক্ত ধাতুকেও গলিয়ে দেয়। তাই মানুষের সচেতন হওয়া প্রয়োজন। যদি মানুষ সচেতন না হয় তাহলে কোনো এক সময় হয়তো আমরা হাওড়া ব্রিজকে হারাবো। এছাড়া 2005 সালে ঘটে যাওয়া ঘটনা থেকেও হাওড়া ব্রিজটি অনেক দুর্বল হয়ে পড়েছে। সেই সময় একটি বড় জাহাজ এই ব্রিজের মাঝে ফেসে যায় আর এই জাহাজকে বের করতে এই ব্রিজটি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। মানুষ ছাড়াও পাখিদের দ্বারাও হাওড়া ব্রিজের ক্ষতি হচ্ছে, কারণ প্রচুর পাখির বাসা হাওড়া ব্রিজের ওপর আর এই পাখি ব্রিজের ওপর নোংরা করছে। এই থেকে ব্রিজের কেমিক্যালের শক্তি কমে আসছে। এই জন্য কলকাতার সরকার প্রত্যেক বছর হাওড়া ব্রিজের ওপর থেকে পাখিদের নোংরা পরিষ্কার করার জন্য 5,000 টাকা খরচ করে। এছাড়া প্রত্যেক বছর ব্রিজটিকে রং করানো হয়। এই পুরো ব্রিজটিকে রং করার জন্য 500 লিটার রঙের প্রয়োজন হয়, যার খরচ 65 লাখ টাকা। এই ব্রিজটিকে সুন্দর রাখার জন্য সরকার অনেক টাকা খরচ করে। তাই সাধারণ মানুষের কাছে একটি অনুরোধ, এই ঐতিহাসিক ব্রিজটিকে রক্ষা করার জন্য সবাই সচেতন হন। আর একটি কথা শুনলে আপনারা চমকে যাবেন, এই ব্রিজটিকে অনেকে ভুতুড়ে ব্রিজও বলে থাকে, কারণ অনেকে দাবি করেছে তারা নাকি এই ব্রিজে ভূত দেখেছে, কিন্তু এটা কতটা সত্যি তা আমরা জানি না। তো বন্ধুরা, এই হলো হাওড়া ব্রিজের সম্পর্কে কিছু অজানা কথা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিন, আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।